টোটাল লাইফের অন্যতম ডিপ্রেসিং টাইমটা হচ্ছে বুয়েটের শুরুর টাইমটা। এবং আমারটা জানি না, এটা কমনের চেয়েও আমার লাইফে এটা হচ্ছে কমনের চেয়ে একটু বেশি বোধ হয়ে গেছিল। কারণ আমার এই সার্কিটে ডিসি সার্কিট পরীক্ষাতে প্রথমত এক পরীক্ষায় পাইলাম 20-এর ভিতরে 12 না কত প্রথমটাতে। তো আমি সারা জীবন হচ্ছে এরকম ধারণা করতাম যে অলওয়েজ 20-এর মধ্যে 18-19 পাইতে হবে। তো 12 পাই, আমি ভাবলাম যে আমি কি তাহলে ভালো স্টুডেন্ট না নাকি, এই জন্য ভাবলাম যে আমি খাতায় পড়তে হবে। এমন খাতায় পড়া পড়লাম, পরেরটায় পেলাম 2। এরপরে আমার একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। আমি দেখি যে আমি তো এখন আমি প্র্যাকটিস করতেছি, কিন্তু ওই যে তোমাদের এখন ওরকম কিনা আমি জানি না, একটা ওই যে একটু লাল টাইপের কালারের কাগজ, একটু লম্বা টাইপের ক্লাস টেস্ট যেটাতে নেয়, এখনো ওরকম আছে কিনা জানি না। আমাদের সময় যে কাগজটা ছিল একটু লাল লাল টাইপের কালার, একটু লম্বা সাইজের। আমি দেখলাম এই কাগজ দেখলে আমার মাথা আসলে সমস্যা, আমি অন্য সব জায়গায় লিখতে পারি, এই কাগজে লিখতে গেলে মনে হয় কি জানি এটা হয়। তো আমি পরে আমাদের ওই সময় জিয়াউর রহমান স্যার ছিলেন, তোমরা পাইছো কিনা জানি না। হি ইজ অসাম। স্যারের সাথে বোধহয় বুয়েটের যত স্যারের সাথে মানে ক্লোজ রিলেশন হয়েছিল, স্যারের সাথে বলে তার মধ্যে 1 নম্বরে রাখবো। এবং আমার লাইফের ইভিএম প্রজেক্টও স্যারের একটা অনেক বড় পরামর্শ আমার জীবনে অনেক বড় কাজে লাগছিল। তো স্যারের পরে আমি আই ওয়াজ নেভার এ পার্সন লাইক যে আমি বিভিন্ন জনের কাছে যে পরামর্শ চাই। এটি আমার লাইফে প্রথম আমি যে ডিপ্রেসড হয়ে জিয়া স্যারের কাছে যে বললাম, স্যার আমার তো এই অবস্থা। স্যার পরে অনেক সান্ত্বনামূলক কথাবার্তা বললেন, তারপরে আস্তে আস্তে রিকভার করছি। পরে বুয়েটের ওই টার্মে লাস্ট পর্যন্ত গিয়ে আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে। কিন্তু ওই সময়টা খুব ডিপ্রেসিং কাটছে। কিন্তু আমি যে কারণে এটা শেয়ার করলাম, এবং বুয়েটের লাইফ বুঝলাম না, আমার মানে শুরুই হয়েছে এলো ঝামেলা দিয়া। প্রথম বিকালবেলা যেটা, সেই দিনই দুর্ঘটনা ঘটাই ফেলছি। মানে বুয়েট লাইফ শুরুর সাথে আমার অনেক দুর্ঘটনা জড়িত। তো আমরা ওই স্যার এই স্যার হচ্ছে বিশাল মেজাজওয়ালা স্যার। মানে আমাদের ট্রিপলিতে যে কজন স্যারকে সবাই ভয় পায় তার মধ্যে উনি একজন। আমি তো সেটা জানি না, প্রথম দিন কোন স্যারের কি প্রোফাইল আমার তো জানা নাই। তো স্যার এসে প্রথমে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য অনেক নসিহত করলেন যে তোমরা এইসব ইকুইপমেন্টস এগুলো অনেক সাবধানে নাড়াচাড়া করবে, এগুলো যেন নষ্ট না হয়। তা আমি ঢাকা কলেজে যেহেতু পড়তাম, ওই সময় থেকে আমাদের কিছু একটু শয়তানি ভাব ছিল। তা আমি স্যারকে ওই আমাদের সামনে একটা ইয়ে ছিল, ওই মিটার ছিল, তো আমি স্যারকে বলছি, স্যার এটার দাম কত? তো স্যার আমার দিকে একটু কটমট করে তাকায় বললেন, কেন? আমরা স্যার নষ্ট হইলে তাহলে রেডি থাকতে পারতাম, কত টাকা নিয়ে করতে হবে। আমি বইলা আমাদের নিজে একটু ব্যাংকের হইলাম, কি বললাম স্যার। তারপরে যে ঝাড়িটা শুরু করলো, মানে ওই সেশনাল পিরিয়ড অর্ধেক চলে গেল খালি আমার ঝাড়তে মনটা এত খারাপ হইলো যে বইটার প্রথমটা দিন এরকম ঝাড়ি খেলাম। সেকেন্ড দিন ওই সেশনাল মানে পরের সপ্তাহের সেকেন্ড সেশনালে মানে ওই আমাদের ব্যাগ রাখার জন্য একটা ইয়ে থাকতো না, জায়গা ব্যাগ রাখার, সবাই ভালো ঠিক জায়গায় ব্যাগ রাখছে। আমি কোন ধান্দায় ব্যাগটা নিয়ে ইসের উপর রাখছি, মানে যেখানে সেশন হবে ওখানে রাখা। আর স্যার তো নিশ্চয় আমার টার্গেট করে রাখছে যে সাইজ করা যায়। আর সেকেন্ড দিন হয় একই ইস্যু, সামান্য ব্যাগ কেন এখানে রাখছি, এই নিয়ে যে ঝাড়াটা ঝাড়লো, এমন মন তিতা হয়েছে। এবং লিটারেলি স্পিকিং, সত্যি কথা বলতেছি, আমি থার্ড সপ্তাহে নিয়ত করে গেছি আজকে স্যার যদি আমার কিছু বলে আমি ঠিক স্যার এটা ঘুষি মেরে বলছি। সত্যি যাই হোক, তো ঘুষি আর ভালো লাগে না। থার্ড সপ্তাহ আমার মানে স্মুথলি পাস করতে পারছি। তো বাট আমি জানি না বইটা কি হয়েছিল, বাট আমার স্টাডি ওয়াজ লাইক প্রবলেমেটিক। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, ওই যে অনেকেই রেজাল্ট নিয়ে যে রেজাল্ট ভালো রাখা দরকার কি দরকার না, এটা আমাকে যারা জিজ্ঞেস করে, আমি 2টা কারণে বলি আলটিমেটলি রেজাল্ট ভালো কেন রাখতে হবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এই অন্যরকম গ্রুপে বিশেষ করে একটা সার্টেন পিরিয়ডে আমরা প্রচুর ড্রপ আউট রিক্রুট করছিলাম। ড্রপ আউটদের মধ্যে প্রচুর ট্যালেন্টেড লোকজন আছে, যারা পড়ালেখা কন্টিনিউ করে, দে আর রিয়েলি ট্যালেন্টেড। এরকম আমরা অনেকজনকে রিক্রুট করছি, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন এখনো আমাদের সাথে কাজ করে, টিকে আছে, বাস তাদের একটা বড় অংশ ঝরে গেছে। কারণ আমরা দেখছি যে এরা যত ট্যালেন্টেড হোক আলটিমেটলি আউটপুট পর্যন্ত যেতে পারে না, একটা জায়গায় গিয়ে কুইট করে ফেলে। কারণ এই ড্রপ আউট টেন্ডেন্সিটা কি? টেন্ডেন্সিটাই হচ্ছে যখন তুমি একটা সার্টেন অবস্টাকেলে পড়ে যাচ্ছ, তুমি আর ফাইট করতে চাচ্ছ না,
তোমার ব্রেইন তখন, যেহেতু তুমি ক্রিয়েটিভ, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমার ব্রেইন তোমাকে 100টা কারণ হাজির করে দিচ্ছে যে কেন তোমার এটা ছেড়ে অন্য কিছু করাটা ভালো। এবং এই প্যাটার্নটা তুমি টের পাবা যখনই পরীক্ষা কাছে আসবে, দেখবা ব্রেন আরো ক্রিয়েটিভ হয়ে যায়। খেয়াল করো না? পরীক্ষার গ্যাপের মধ্যে দেখবা কত প্ল্যান আসে, এই করবো সেই করবো, পরীক্ষা চলে যায় দেখবা প্ল্যানও চলে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে ব্রেইন যখনই স্ট্রাগল ফেস করে, তা আমার ব্রেইন কি করে, আমার পক্ষে কাজ করতে চায়, আমাকে সে ভালো রাখতে চায়, সে তখন আমাকে বিভিন্ন রকম রাস্তা দেখায়। তো তখন তুমি অরিজিনাল রাস্তা ছেড়ে যখন তুমি অন্য রাস্তায় চলে যাচ্ছ, কুইট করতেছো, এইটা যদি তোমার টেন্ডেন্সি থাকে, তার মানে সারা জীবনই whatever you want to do, তুমি ওই স্ট্রাগলিং ফেজে গিয়ে তুমি একবার কুইট করে ফেলছো। কারণ অনেকে যেটা বলে, ভাই মন যেটা চায় সেটা করো, এটা অ্যাবসলিউটলি আই এম এগেইনস্ট দ্যাট থিওরি। কারণ তুমি দুনিয়াতে এমন কোনো কাজ পাবে না যে কাজে প্রত্যেকটা অংশ তোমার কাছে খুব এনজয়েবল লাগবে। ইট উইল নেভার হ্যাপেন। হইতে পারে তোমার কোড করতে খুব ভালো লাগতে পারে, তোমার ডকুমেন্ট করতে ভালো লাগবে না। হইতে পারে তোমার পড়াইতে খুব ভালো লাগে, খাতা দেখতে ভালো লাগে না। বাট তোমার জন্য দুনিয়াকে কাস্টমাইজ করে তোমার সামনে দেওয়া হবে না যে ভাই তোমার যতটুকু কত খালি এইটুকু করো, অন্যটুকু না করলেও চলবে না। দ্যাট উইল নট হ্যাপেন। কাজে এটা একটা কারণ আমি বলি, যে কারণে তোমার আলটিমেটলি রেজাল্ট ভালো করা লাগবে, ফিনিশিং দেওয়া লাগবে। সেকেন্ড যে কারণে, সেটা আমার ক্ষেত্রে কাজে দিয়েছিল। আমি যখন বইয়ের শুরুতে গিয়ে এরকম একটু খালি খাওয়া শুরু করলাম, নাম্বার ওয়ান হচ্ছে 141তম হয়েছে, এটা অ্যাবসলিউটলি আমার টোটাল লাইফে আনএক্সপেক্টেড, যে সারা জীবন আমি টপ 2 4 5 এর মধ্যে 10 এর মধ্যে থাকতে নেই। তো ওখান থেকে শুরু, প্রথম আমার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স আসলো, তাইলে বোধহয় এতদিন আমি এমনি ভালো রেজাল্ট করছি, ফ্লুক ছিল, এখন এসে বোঝা গেছে আমি যে আসলে ভালো না। এরপরে পরীক্ষাতেও যখন একটু এলোমেলো করছি, দেন জিয়া স্যারের কাছে যখন গেছিলাম, স্যার আমার ব্যাকগ্রাউন্ড শুনে শুনে উনি কিন্তু বারবার আমাকে এইটাই আমার মাথায় ক্লু দিচ্ছেন। দেন আমিও বারবার যখনই মনে করতেছিলাম, কনফিডেন্স হারাই ফেলতেছিলাম যে আমাকে দিয়ে তো মনে হচ্ছে হবে না, তখন বারবার মনে পড়ছে যে না, আমি তো প্রিভিয়াসলি এতজনকে টপকায় সারা বাংলাদেশে ফিফথ হয়েছি, বা ঢাকা বোর্ডে ফোর্থ হয়েছি, বা আমার এই রেজাল্ট ছিল সেই রেজাল্ট ছিল, এগুলো আমাকে যে ইয়েটা দিছে, কনফিডেন্সটা গেইন করতে হেল্প করতে, ইট ওয়াজ লাইক এনিথিং। তাই এটা আমি একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে তোমাদেরকে বলতে চাই, লাইফে বিভিন্ন ফেজে গিয়ে যখন তুমি স্ট্রাগল পড়ে যাবা, এবং ওই স্ট্রাগলের কারণে কনফিডেন্সটা পড়ে যেতে থাকবে, তখন তোমার এই প্রিভিয়াস তোমার যে অর্জনগুলো, ওইটাই কিন্তু তোমাকে হেল্প করবে ওই কনফিডেন্স আবার ফিরে পাওয়ার জন্য। সো দিস ইজ অ্যানাদার রিজন যে কারণে আমি সাজেস্ট করি রেজাল্ট ভালো রাখা লাগবে। এবং এটা বলার মতো কিন্তু আমার অধিকার আছে, কারণ আমি কিন্তু দেখো যে প্রথমে 12-2 পাওয়ার পরেও কিন্তু আমি 1-1 এ থার্ড হয়েছি। তাও হইতেছে হয়তো আরেকটু ভালো হইতো। কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে লেজার লাইট শো দেখতে গেছিলাম। লেজার লাইট শো দেখতে গিয়া ওই পরীক্ষাটা বেশি খারাপ করে ফেলছিলাম। লেজার লাইট শো কি তোমরা হয়তো বুঝতেছো না, মানে আমরা যখন সেই 1-1 এ পড়ি, তখন এক কোম্পানি বাংলাদেশে প্রথম একটা স্টেডিয়ামে লেজার লাইট শো হবে। তো আমরা এমন বিজ্ঞাপন দিছে, দেখে মনে হলো আরে বুয়েট লাইট কি আর আছে, লেজার লাইট শো না দেখলে তো জীবনটাই অপূর্ণ থেকে যায়। তো যাই হোক, এগুলো করছিলাম, বাট হচ্ছে আলটিমেটলি রেজাল্ট গেইন হয়েছে। আর বুয়েট লাইফের আরেকটা স্টোরি শেয়ার করতে চাই, যে স্টোরি থেকে আমার লাইফে অনেক লেসন আছে, যে স্টোরিটা একই সাথে আমার জন্য দুঃখেরও, আমার সাথে একই সাথে আমার জন্য গর্বেরও। আমি এমনিতে খুবই গুডি বয়, লাইফ হচ্ছে মানে যে নিরীহ টাইপ লাইফ লিড করে আসছি, মারামারি হাঙ্গামা এরকম লাইফ রেকর্ডের মধ্যে খুব একটা নাই। আমার টিচার্স বা আমার আশেপাশের লোকজন আমাকে নিরীহ ভদ্র এরকম হিসেবেই জানে, যদিও ইন্টারনালি অনেক অ্যারোগেন্স ছিল, এখন কমানোর চেষ্টায় আছি, বাট সেটা ইন্টারনাল। তো বুয়েটের 1-2-তে আমরা যখন 1-2-তে, তখন তোমরা জানো বোধহয় সনি আপু একজন বুয়েটের ছাত্রী ছিলেন, সাবেক নার্স সনি, উনি মারা যান। তোমরা জানো এটা? ছাত্রী হলের নাম জানো? আমরা ওই সময় স্টুডেন্ট, উনি আমাদের এক ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়র ছিলেন। আমি পার্সোনালি চিনতাম না, বাট সোনিয়াপুরে হত্যাকাণ্ড ছিল একটা পলিটিক্যাল বিষয়, তখন পলিটিক্যাল দলগুলোর মধ্যে গোলাগুলি মারামারি হয়ে মাঝখানে ক্রস ফায়ার উনি মারা যান। বাট সমস্যাটা ছিল যে প্রশাসন যেরকম আচরণ করতেছিল, তাতে আমরা খুব ক্ষুব্ধ ছিলাম যে প্রশাসন কাইন্ড অফ যারা ক্রিমিনাল ছিল তাদেরকে একটা সেফগার্ড করতেছে, বা তাদেরকে কাইন্ড অফ পালায়ে যাওয়ার মতো তারা একটা স্কোপ দিচ্ছে, বা প্রশাসন যেরকম স্টেপ নেওয়ার দরকার ছিল স্ট্রং স্টেপ সেরকম নিচ্ছে না। তখন আমরা আন্দোলন শুরু করি, স্টুডেন্ট আন্দোলন শুরু করি আমরা। এটি আমার জীবনে বোধহয় না একমাত্র যে আমি রাস্তায় নেমে আন্দোলন করা, পুলিশের সাথে মারামারি করা, এগুলোর মধ্যে ঢুকি। এবং
আমাদের পরে স্টুডেন্টদের মধ্যে এই আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে ডিসিশন হয় যে আমরা ক্লাস বর্জন করব এই প্রতিবাদ স্বরূপ, এবং ক্লাস বর্জন করব স্যারদেরকে, যাতে স্যারদের ইয়ে লাগে, মানে তাদেরকে আঘাত লাগে। এই জন্য বর্জনের স্টাইল হবে এরকম যে আমরা ক্লাসে ঢুকবো, স্যার আসবে, তখন আমরা বেরোয় যাবো। আমরা ঢুকেই না, এটা তো একরকম। আর এটা হচ্ছে যে না, মানে স্যারকে সামনে রেখে আমরা বেরোয় যাবো আমাদের ওই ইয়েটা, ক্ষোভটা বোঝানোর জন্য। তো সবাই আমরা একমত যে হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্ল্যান। তারপর স্যার আসলো, কিছুক্ষণ পর আমরা একটি ইশারা টিশারা দিচ্ছি, ও মাদিকে আমরা 8-9 জন দাঁড়াইছে, বেরোয় গেছি বেকুবের মতো, আর বাকিরা সব বসে আছে। যাই হোক, আমরা একদম মার্চ হয়ে গেলাম, এবং সেই আমাদেরকে, ওটা ছিল এসি সার্কিট, এখনো মনে আছে। এসি সার্কিটে 4টা, মানে যে কয়টা ক্লাসে ছিল সবগুলাতে আমাকে 0 দেওয়া হয়। মানে ওটা চান পরীক্ষা দেই বা না দেই, এটা ডাজন্ট ম্যাটার, সবগুলা ফোর্সফুলি 0 দেওয়া হয়। এবং এটা আমার জন্য অবশ্যই কষ্ট ছিল, কারণ ওই টার্মটাতে আমার সিজিপিএ এই সাবজেক্টটাতে A+ থাকলে 4 হইতো, বাট এই একটা সাবজেক্ট আমার সিজিপিএ, মানে ওই জিপিএটাকে নিয়ে গেছিল 3.77 হতো, মানে একটাতেই B+ না B- কি একটা দিছিল, আর ঠিক মনে নেই। মানে 4টা ক্লাস টেস্ট মিলে 0, তুমি বুঝো, ওখানে কিছুই যোগ হয়নি। তো এই ঘটনাটা আমি আমার লাইফে গর্বের ঘটনার মধ্যেও, মানে আমি সবসময় এটা বলি এবং আমি এটা খুব গুড ফিল করি যে এই ঘটনাটা যদি আরো 10 বার ঘটে, আমি 10 বারই ক্লাস ছেড়ে বেরোয় যাবো। কারণ এখানে যে জিনিসটা লাস্টে শ্রেষ্ঠ বলছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু মি। বাকিরা যা বলছে আমি বলতে চাইছি যে কথাটা বলছে যে তুমি অ্যাজ এ হিউম্যান বিং, তোমার কি অবস্থান, তোমার কি আইডেন্টিটি, হোয়াট ইউ বিলিভ, হোয়াট ইউ স্ট্যান্ড ফর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা অশ্লীল সময়ের মধ্যে বসবাস করতেছি, খুবই অশ্লীল। যেমন মানুষের সাথে যখন মানুষের পরিচয় হয়, ইন জেনারেল মানুষ পরিচিত হয়, ভাই কি নাম, কেমন আছেন। এরপরে দেখবা অপরিচিত একটা মানুষ ইমিডিয়েট নেক্সট কোয়েশ্চেন যেটা করে যে ভাই কি করেন। আচ্ছা ভাই কি করেন, এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের অনেক উত্তর আছে। আমি তো অনেক কিছু করি, আমি ভাত খাই, আমি ঘুমাই, তাই না, আমি কত কিছু করি, পড়ালেখা করি আমি। তো মানুষ কি এগুলো জানতে চায়? আসলে কি করেন বলে কি জানতে চায়? কি জানতে চায়? আপনি কিভাবে টাকা কামান, এটা জানতে চায়। খেয়াল করো, কি করেন বলতে সে তোমার পেশা বুঝতে চায়। বা তুমি যদি এখন পেশার মধ্যে না থাকো, স্টুডেন্ট, তাহলে বুঝতে চায় কোন ডিপার্টমেন্ট, মানে ভবিষ্যতে তুমি কিভাবে টাকা কামাইতে পারো। তাই এখন তুমি চিন্তা করো প্রশ্নের যে আসল উদ্দেশ্য, এটাকে আমরা সুন্দর ভাষায় বলতেছি ভাই কি করেন, বাট আসল যে উদ্দেশ্য যে সে কিভাবে টাকা কামায়, এটা আমি জানতে চাই। চিন্তা করো তো বিষয়টা, কারোর সাথে পরিচিত হচ্ছে, ভনিতা না করে ডাইরেক্ট বলা ভাই নাম কি, ভাই কিভাবে টাকা কামান। প্রশ্নটা কি যথেষ্ট অশ্লীল হলো না? তা আমরা এই অশ্লীল সময়ে বসবাস করতেছি, যেখানে কে কিভাবে টাকা কামায় has become the most important indicator of our life. এবং আমি নিজে চেষ্টা করছি যে আমি এই প্রশ্নটা অন্যকে জিজ্ঞেস করবো না, কিন্তু দেখি যে থাকা যায় না। মানে এমন ভাবে আমাদের অভ্যাসটা তৈরি হয়েছে যে আমি নাই এটা জিজ্ঞেস করি, সেটা জিজ্ঞেস করি, 4-5টা প্রশ্ন করার পর আর প্রশ্ন খুঁজে পাই না, খালি মনে হয় এটা জানতেই হবে। করেটা কি? তো বাট যেহেতু তোমরা বাংলাদেশের সবচেয়ে প্রিভিলেজড জায়গায় আসো, তাই না, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্লোরিয়াস রেজাল্ট যারা করছো, তোমরা এখানে বসে আছো, তো সমাজে যদি কোনো চেঞ্জ আনতে হয়, তো এক্সপেকটেশনটা তোমাদের প্রতি থাকা উচিত, তাই না? সারা বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপেকটেশন তোমাদের দিকেই থাকার কথা। বাট আফসোসের কথা, বুয়েটের স্টুডেন্ট আসলে খুব বেশি কন্ট্রিবিউট সোসাইটিতে করে নাই এবং করতেছে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমি সিম্পলি তোমাদেরকে যদি বলি, তোমরা বাংলাদেশের মোস্ট কন্ট্রিবিউটিং বিভিন্ন সেক্টরে যারা কন্ট্রিবিউট করছে বাংলাদেশের জন্য, তাদের নাম তুমি বইপত্রে পাবা, পেপারে তাদের নাম নিয়মিত ছাপা হয় বা তাদের কলাম আর্টিকেল ছাপা হয়। তুমি খুঁজে দেখো তো কয়জন বুয়েটের ইঞ্জিনিয়ার পাচ্ছ? অনেক বেশি। হ্যাঁ, তুমি নাম বলতে পারো, 10টা নাম তুমি বলতে পারবা। তুমি বাংলাদেশের বিখ্যাত, মানে যাদের কাজের জন্য তারা বিখ্যাত, এরকম 10টা নাম বুয়েটের এরা I'm damn sure তুমি বলতে পারবে না। সো তাহলে এই যে এতগুলো ট্যালেন্টেড মানুষজন, তাহলে তাদের এই মেধা, তাদের এই এনার্জি শ্রম যাচ্ছে কোথায়? যাদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না, ব্যাক বেঞ্চার বলতেছি, সাধারণ একটা জায়গায় চলে, তারা আমাদের চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে। হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেমের এটার অনেকগুলো রুট আছে। একটা রুট হচ্ছে যে এই যে যারা আমরা সারা জীবন ভালো রেজাল্ট করে এখন ভালো জায়গায় আছি, দেন আরো ভালো রেজাল্ট করব, এদের লাইফটার বড় একটা প্রবলেম হচ্ছে ফেইলিউর হ্যান্ডেল করতে শিখে না।
সারা জীবন ফার্স্ট হয়েছে, একবার গিয়ে যখন পড়ে যায় ওর এক্সপেরিয়েন্সে নাই যে এখান থেকে ঘুরে কেমনে দাঁড়াইতে পারে। একটা ব্যাক বেঞ্চার সারা জীবন এই ঘুরে দাঁড়ানোর খেলার মধ্যেই আছে। হ্যাঁ, ওকে এটা একটা অনেকগুলো কারণ মধ্যে আমার একটা মেজর কারণ মনে হয়েছে যে ট্রু গুডি খুবই তারা ন্যারো একটা ব্যান্ডউইথে চলে, কোনো এক্সপেরিমেন্ট পর্যন্ত লাইফে অ্যালাউ করতে চায় না, এক্সপেরিমেন্ট ইন পজিটিভ হয়ে, যে কারণে আমার কাছে মনে হয় যে এত বিশাল পটেনশিয়ালিটি বাট আউটকামের জায়গায় অলমোস্ট মানে ডিপ্রেসিং। কারণ জেনারেল আউটকাম কি তুমি পিএইচডি করবা, পাস করবা, দেন গিয়ে একটা কোম্পানিতে চাকরি করবা, কোম্পানি তারপর তাড়াতাড়ি করতে করতে লাইফ শেষ করবা। বাট আমি তো মনে করি যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সক্ষমতা দিয়েছেন সেই হিসেবে এর যে অনেক বড় কিছু, ভালো কিছু, কন্ট্রিবিউটিং কিছু মানুষের জন্য সেটা আমাদের করতে পারার কথা ছিল বা মিস করি। তো এই ক্ষেত্রে এটা তো প্রবলেম বললাম, এক্ষেত্রে আমি সমাধান হিসেবে কি চিন্তা করি? সমাধান হিসেবে আমি একটা জিনিস চিন্তা করি, যে জিনিসটা নিয়ে আমি এখন প্রায় নিয়মিত কথা বলতেছি, সেটা হচ্ছে উদ্যোক্তা মনোভাব। উদ্যোক্তা মানে তোমাকে কোম্পানি রান করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান দিতে হবে, এটা না। উদ্যোক্তা অ্যাটিটিউড হচ্ছে প্রবলেম দেখলে সলভ করার চেষ্টা করতে হবে। এই অ্যাটিটিউডটা এন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। এবং উদ্যোক্তা অ্যাটিটিউডে তুমি যখন ঢুকবা, প্রবলেম সলভ করার চেষ্টা করবা, লট অফ কেসেস উইল বি देयर যেখানে তুমি যেভাবে চাইবে সেভাবে ঘটনা ঘটবে না। বাট এই অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। সো তাহলে তুমি বিসিএস দাও, তুমি বিদেশ যাও, তুমি দেশে থাকো, তুমি কোম্পানি দাও, যাই দাও না কেন, তোমার চারপাশে কি তুমি প্রবলেম দেখো নাকি দেখো না? প্রবলেম আছে নাকি নাই? আছে। প্রবলেম দেখার পর মোস্টলি আমাদের অ্যাটিটিউড কি? ভাই আমি কি করব? ফিলিস্তিনি মানুষ মারতেছে, ভাই আমি কি করব? ভাই এটা ধ্বংস হয়ে গেছে, পোলাপান আজকে এটা করে না, এটা পারে না, আমি কি করব? ভাই দেখো, প্রত্যেকটা মানুষেরই অনেক কিছু করার আছে। যে কোনো প্রবলেম তুমি বলো, প্রত্যেকটা মানুষের। তার রাস্তাঘাটে ভাই জাম, প্রত্যেকদিন 1.5 ঘন্টা করে সময় নষ্ট হয়, আমাকে বাজার আছে নিজে একটা মেট্রো রেল বানাই দিব? হ্যাঁ, সেটা তোমার হাতে নাই, বাট তোমার হাতে অনেক কিছু করার আছে ইফ ইউ থিঙ্ক ডিপ। যেহেতু সময় কম, তা নাহলে অন্তত অনেক বেশি এক্সাম্পল দিতাম যে প্রত্যেকটা মানুষের যদি তুমি ভাবো যে আমি আমার জায়গা থেকে কিভাবে সমাধান ডিজাইন করতে পারি, তাহলে প্রত্যেকের অনেক কিছু করার আছে। বিশেষত আজকের এই ডিজিটাল যুগে প্রত্যেকটা মানুষ এত এম্পাওয়ার্ড। তুমি চিন্তা করো, আজ থেকে 20-50 বছর আগে একটা মানুষ খুব পটেনশিয়াল, বাট মেইনস্ট্রিম মিডিয়া যদি তাকে হাইলাইট না করে, যদি তাকে স্পেস না দেয়, তাহলে তার জন্য সামনে আগে বাড়া খুবই কঠিন। বাট আজকের দিনে সেটা কি কোনো সমস্যা? তোমার জাস্ট একটা ভাঙা মোবাইলও যদি থাকে, একটা চ্যানেল খুলে তোমার কন্টেন্ট যদি এনাফ অ্যাট্রাক্টিং হয়, তাহলে তুমি কিন্তু মিলিয়নস অফ পিপলকে ইমপ্যাক্ট করতে পারতেছো ঘরে বসে সিঙ্গেল একটা মোবাইল ইউজ করে। এম আই রাইট অর রং? তাই এখনকার জামানায় ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য এত বেশি ভাবে আমরা এম্পাওয়ার, বাট প্রবলেমটা কি হচ্ছে? আমরা প্রবলেমটাকে, আমাদের চারপাশের সমস্যাটাকে আমি ওন করতেছি না, আর আমি যেটা সলভ করার জন্য এফোর্ট দিতে পারি এটা আমি আমার মাথায় ঢুকাচ্ছি না। আমরা অনেক বেশি ফান ট্র্যাপে ঢুকে গেছি, এন্টারটেইনমেন্ট গেমের ভিতরে ঢুকে গেছি, যেটা কথা আসছে বইটা অনেক বেশি কালারফুল লাইফ। দেখো, আমরা যে কোনো এন্টারটেইনমেন্ট বলতে বুঝি হলো যে লাইফকে রিফ্রেশ করা, তাই না? মাইন্ড একটু রিফ্রেশ হবে। একটা জিনিস, যেমন আমাদের অফিসের ভিতর হয় কি, অনেকক্ষণ কাজ করতে করতে বলে যে ভাই একটু ফেসবুকে ঢুকলাম রিফ্রেশ হওয়ার জন্য, ইউটিউবে ঢুকলাম রিফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা, রিফ্রেশ বাই ডেফিনেশন, রিফ্রেশ মানে কি? রিফ্রেশ হওয়ার পর একটা জিনিস আগের চেয়ে ভালো চলবে না খারাপ চলবে? ভালো চলবে। একটা গাড়ি রিফ্রেশ করছি, হ্যাঁ, সার্ভিসিং করছি, এতে কি ভালো চলবে? তাহলে এখন তুমি কতক্ষণ কাজ করছো, করে করে ভাবলা ফেসবুকে ঢুকে একটু রিফ্রেশ হই। ফেসবুকে তুমি ঢুকলা, ঢোকার পর নেক্সট যখন তুমি কাজে ঢুকতেছো, কাজের আউটপুট কি আরো ভালো হচ্ছে নাকি মাইন্ড ডাইভার্টেড হয়ে যাচ্ছে, ডিফোকাসড হয়ে যাচ্ছে? ডিফোকাসড হয়ে যাচ্ছে। একটা কমেন্ট কোথাও লিখে আসছো, মাইন্ডে বারবার ঘুরতেছে, দেখে আর কি লিখলো, আর কি করলো, তোমার রিফ্রেশ কোথায় হলো? তোমার কাজের আউটপুট তো বাড়লো না। তাই এই জায়গাগুলো বুঝতে হবে, টোটাল দুনিয়াটাকে ডিজাইন করে ফেলা হয়েছে তোমার মনোযোগগুলোকে খেয়ে ফেলার জন্য। কারণ আজকের দিনে যেসব জিনিস, ওয়ান্ডারফুল সব জিনিস আমরা ফ্রিতে ব্যবহার করি, লাইক গুগল, ফেসবুক, ইউটিউব, বুঝতে হবে ও তোমাকে ফ্রিতে এটা দিতে পারতেছে কেন? কারণ ও তোমাকেই বেঁচে দিচ্ছে। তোমাকে বেঁচে দিচ্ছে না, আমাকে বেঁচে দিচ্ছে না। তার ওর ইনকাম কি থেকে হয়? অ্যাড থেকে হয়। অ্যাডের টাকা কিভাবে বেশি জেনারেটেড হবে? যত বেশি ইউজার যত বেশি সময় ধরে ওখানে স্টে করবে।
তো পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট সব সাইকোলজিস্টদের বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে এইসব জিনিস ডিজাইন করা হয়েছে আমাকে তোমাকে ওখানে হুক করে রাখার জন্য। কাজে এর সাথে ফাইট করা ইজি না। বাট আমি বলবো লাইফ একটা অ্যাসেট, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদেরকে প্রত্যেককে দিয়েছেন, এটা আমানত হিসেবে। ফলে আমি জাস্ট ফান করে লাইফ কাটাই ফেললাম, এটা তো কোনো কাজের কথা হইতে পারে না। লাইফ শুড বি ইম্প্যাক্টফুল, লাইফ শুড হ্যাভ এ পারপাস, লাইফ শুড হ্যাভ এ মিনিং। যে মিনিং পারপাসটাকে চিন্তা করা, হ্যাঁ, এন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউডটা রাখা, প্রবলেম দেখলে সলভ করার অ্যাটিটিউড নিয়ে ট্রাই করা। সাকসেসফুল হই বা না হই এই চেষ্টা থেকে আমার অ্যাবিলিটি গ্রো করবে। এবং সেটার জন্য আমি ওয়েব লাইফের আরেকটা ঘটনা বলি, যেটা মানে আমি বড়াই করার জন্য বলবো না, বাট আমি বলবো এই উপাদানগুলোকে আমি আমার লাইফে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর মনে করি। যেমন সোনিয়াপুর সময়ের আন্দোলনে আমার জিরো খাওয়া, এটাকে আমি কেন আমার লাইফের অ্যাসেট মনে করি, কারণ তোমার ওই পয়েন্টের তুলনায় যে নাম্বারগুলো তুমি পাইতে পারতা, তার তুলনায় তুমি যে একটা কজকে বিলিভ করো, সেই কজের জন্য যদি তুমি স্যাক্রিফাইস করতে রেডি আছো, এটা ফার মোর ভ্যালুয়েবল। বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টের লাইফে কোনো এরকম ভ্যালুসই নাই যেটার এগেইনস্টে সে এফোর্টটা দিতে চাইবে, স্যাক্রিফাইসটা করতে চাইবে। আর উদ্যোক্তা অ্যাটিটিউডের ক্ষেত্রে আমি লাস্ট আরেকটা ছোট্ট স্টোরি বলে শেষ করি। বুয়েটের যেদিন আমাদের র্যাগ হয়, সেই র্যাগের র্যালিতে আমি পার্টিসিপেট করতে পারি না। যাই হোক, এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো এটা দিয়ে তো সবার একটা ফ্যাসিনেশন থাকে, তাই না? এবং কারণ আমার ক্যাম্পাস লাইফে একটু তখন যে উদ্ভাস, তারপরে যে ফাইনান্স, সফটওয়্যার, এগুলো নিয়ে কাজ করতে করতে দেখা গেছে যে ক্যাম্পাসে যে খুব সময় দিতে পারছি তা না। জীবনে ডেল ক্যাফেতে বসছি মাত্র একদিন, সেটা ওই র্যাগের দিন। তার আগে ডেল ক্যাফেতে কোনোদিন আমরা বসা হয়নি। ক্যাফেতে নর্মাল খাওয়া দাওয়া করা হয়েছে, বাট ডেল ক্যাফে যেখানে বসে আড্ডা দেয় ছোট যেটা পাশে। তো আমরা বইয়ের লাস্টের দিকে আমাদের কাছে মনে হয়েছিল, আমরা কয়েকটা ফ্রেন্ড, যে বইয়ের পড়ালেখার সিস্টেমে অনেক কিছু ঠিক নাই, এগুলো ভালো হওয়া দরকার। এরকম প্রস্তাব ভাবতাম যে আমরা প্রস্তাব হয়ে গেছি। তো যাই হোক, সেখান থেকে বইয়ের প্রায় আমরা 40 জন টিচারের সাথে প্রায় আমরা যে ওই 2-3 জনের টিম স্যারদেরকে বলতাম এই প্রবলেম, কিছু সমাধান প্রপোজ করতাম যে বইয়ের এই সিস্টেম চেঞ্জ হওয়া দরকার। পরে আমাদের টার্গেট ছিল আমরা ভিসি স্যারকেও আমাদের এই ফাইন্ডিংস গুলো পৌঁছাবো। আর তখন তো স্টুডেন্ট, এন্ড ভিসি স্যারের টাইম কেমনে নেওয়া যায়, তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখলাম যে স্যার হচ্ছে ভোরবেলা হাঁটে, বইয়ের চাকরি রাউন্ড দেয়। আমরা তো তখন নামাজ কালাম পড়ি না, তখন ধর্মের মধ্যে নাই, যে আমাদের ভোরে ওঠার তো অভ্যাসও নাই। যে এই ভিসি স্যারকে ধরার টার্গেটে আমরা ভোরবেলা উঠছি, উঠে স্যার হাঁটে, আমরা পিছিয়ে পিছিয়ে হাঁটি। তো স্যার তখন ফলো করছে, পিছিয়ে পিছিয়ে ফলো করতে, পরে ডাক দেয় তোমাদের কি বিষয়। তারপর আমরা স্যারকে বললাম, স্যার আপনার তো শিডিউল পাওয়া আসলে কঠিন, এই জন্য আপনার একটু পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, যে এইভাবে আমরা অ্যাক্সেসটা। তো স্যার খুশি হয়েছে, পরে বললো কি বিষয়। আমরা বললাম স্যার আমাদের কিছু সাজেশন আছে আমাদের এডুকেশন লাইফ নিয়ে, আপনার সাথে শেয়ার করতে চাই। তো বললো সময় দিল। মানে কাকতেলের বিষয় হচ্ছে স্যার সময়টা দিচ্ছে যেই দিন আমাদের র্যাগের রিলি, ঠিক সেই সময়। স্যার হয়তো জানা ছিল না, অথবা হতে পারে এটা একটা টেস্ট ছিল যে হাউ সিরিয়াস উই আর, এটা দেখার জন্য। তো আমরা তখন স্যারকে গিয়ে জিনিসগুলা বলছি। এখন কিছু জিনিস হয়তো স্যার মানে চিন্তা পজিটিভলি নিচ্ছে, কিছু হয়তো নেগেটিভলি নিচ্ছে, বাট ইন্টারেস্টিংলি মনে আছে আমরা যখন গিয়ে, আমরা 4 জন ছিলাম, দাঁড়াইলাম, সবার আগে স্যার জিজ্ঞেস করতো আমাদের কার কত সিজিপিএ। আলহামদুলিল্লাহ আমরা যে কজন গেছিলাম সবাই হাই সিজিপিএ। মানে আমি তো টিচার হিসেবে জয়েন করি নাই, মাসুম মিকাইল আমার ফ্রেন্ড ছিল, ওরা দুজন ছিল, ওরা টিচার হিসেবে আমরা সবাই হাই সিজিপিএ। কারণ কি, স্যার প্রথমে অ্যাসেস করার চেষ্টা করছেন এগুলো ফালতু পোলাপান নাকি, মানে এদের কথা শোনার মতো। কারণ তোমার দুনিয়া তোমাকে এভাবেই জাজ করবে, যদি তোমার মতো স্ট্যান্ডার্ড বানাইলে হবে না, দুনিয়ার একটা স্ট্যান্ডার্ড আছে। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, এই যে বুয়েটের প্রবলেম আমরা সলভ করতে পারি নাই, বা বুয়েটের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা কিছু চিন্তা করছি। বাট দেখো যে এই যে আমার লাইফ, আর্লি লাইফ থেকে আমি বলবো যে চেষ্টা করছি একটা প্রবলেম দেখলে সলভ করা। হয়তো দুনিয়ার সব প্রবলেম নিয়ে আমি চিন্তা করতে পারবো না বা করা উচিতও না, বাট যা কিছু আমাকে অনেক বেশি তাড়িত করে, বাট আমি জাস্ট বসে বসে খালি দুর্নাম করতে থাকলাম, বাকিদেরকে দোষ দিতে থাকলাম, এটা ঠিক নাই ওইটা ঠিক নাই, বাট আমি কোনো স্টেপ নিলাম না। দ্যাট ইজ নট রাইট। ফলে এগুলো আমার স্মৃতিতে খুব জলজল হয়ে জ্বলে যে আমি র্যাগের র্যালিতে থাকি নাই, ওই সময় ভিসি স্যারের সাথে কথা বলতেছি টু সলভ এ প্রবলেম। আমি সেকেন্ড 1-2 তে গিয়ে আমি 4 মিস করে 3.77 পাচ্ছি, বিকজ আই স্ট্যান্ড ফর এ কজ। এন্ড আমার একদম স্টার্টিং এর যে নোজ ডাইভ, যখন আমি ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম, তখন আমার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট আমাকে হেল্প করছে নিজেকে পুশ করার জন্য। সো আমি বিচ্ছিন্ন বলতে গেলে 3টা ঘটনা বলছি,
তিনটা ঘটনার যোগফলে বেশ কিছু লেসন আমি তোমাদেরকে কনভে করার চেষ্টা করছি, যেটা আমি সামারি করতে চাই না, বিকজ ইউ নিড টু ইউজ ইউর ব্রেইন, যে আমি কি বলতে চাইলাম সেটা যাতে তুমি তোমার মতো করে আর্টিকুলেট করতে পারো। তো যাই হোক, সময় অলরেডি অনেক চলে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভেচ্ছা, অনেক বেশি দোয়া। বাট লাইফকে জাস্ট মনে করো না যে লাইফ কোনো আন্ডু বাটন আছে। ইজ দেয়ার এনি আন্ডু বাটন? নো আন্ডু বাটন। সো লাইফ যেটা চলে যাবে যাবে, এই জন্য এটা জাস্ট মাথায় রেখে লাইফটাকে চালাইও, যে কোনো আন্ডু বাটন কিন্তু নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন